আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মোশাররফ মিল্টন। আজকে চলে আসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যেটা এইচএসসি অ্যাডমিশন টেস্ট এবং পাশাপাশি এখন এসএসসির স্টুডেন্টদের জন্য ক্লাসটা প্রয়োজন। আর আজকে আমার টপিক হলো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম নাম্বারের উপর আমি একটা লেকচার দেওয়ার চেষ্টা করব। এই একটু সময় দিলেই আশা করি এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবা। তো আমি কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব যে কোয়ান্টাম সংখ্যা কী। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? তো কোয়ান্টাম সংখ্যা হলো যে সকল সংখ্যা বা রাশি দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং নিজ অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ পায় তাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। তো যে সকল সংখ্যা বা রাশি দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি 3D মানে 3D যে স্ট্রাকচার মানে ত্রিমাত্রিক বিন্যাস ও নিজ অক্ষের মানে নিজের অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ পায়। তো যে সকল সংখ্যা বা রাশি দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং নিচকের ঘূর্ণনের দিক প্রকাশ পায় তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তো এই যে আমাদের কোয়ান্টাম সংখ্যা আছে, কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যাকে ভাগ করি। কোয়ান্টাম সংখ্যা এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। এক হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করি। তারপরে পাই সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা এল, অথবা এটাকে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, অথবা এর একটা অন্য নাম আছে যেটা মেডিকেল প্রশ্নে আসছিল, অবশ্যই মনে রাখবেন যে অ্যাজুমুথাল কোয়ান্টাম সংখ্যা। অ্যাজমুথাল কোয়ান্টাম সংখ্যা। এবং থার্ড যে আমরা কোয়ান্টাম সংখ্যা পাই যেটাকে বলা হয় চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এরপরে আমরা পাই স্পিন কোয়ান্টাম সংখ্যা, বা এটাকে ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা বলা হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যাগুলোর কিন্তু অনেক তাৎপর্য আছে। এই তাৎপর্যটা আমি এখানে একটু বলে দেই। যদি আপনাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা শুধুমাত্র কি করে, কক্ষপথের আকার প্রকাশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজমুথাল কোয়ান্টাম আকৃতি প্রকাশ করে। এবং চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এইটা কিন্তু কি করে, যে তার ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা দেয়। এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের নিচকের ঘূর্ণনের দিক প্রকাশ করে। তো এইটুকু আমরা জানছি। এখন যদি আমাদেরকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তো আমি এখানে চারটা জিনিস প্রকাশ করছি বেসিক্যালি। একটা হলো কক্ষপথের আকার, একটা হলো কক্ষপথের আকৃতি, একটা হলো ত্রিমাত্রিক বিন্যাস, এবং একটা হলো
নিচক্ষের ঘূর্ণক দিয়ে প্রকাশ করে। তো আপনাকে যদি বলা হয় শুধু প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা আপনি মনে রাখবেন যে সকল সংখ্যা বা রাশি দ্বারা ইলেকট্রনের শুধুমাত্র কক্ষপথের আকার প্রকাশ পায় বা ইলেকট্রন কোন কক্ষপথে অবর্তন করতেছে এইটা যার মাধ্যমে প্রকাশ করে সেটাকেই বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এইখানে আমরা একটা সংজ্ঞা দিয়েই যেহেতু মনে রাখবো, একটু আমরা এভাবে আমি একটু লিখে দিচ্ছি যে যে সকল সংখ্যা বা রাশি দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার প্রকাশ পায়, ইলেকট্রনের কক্ষপথের আকার প্রকাশ পায় বা ইলেকট্রন কোন কক্ষপথে অবর্তন করতেছে এটা প্রকাশ করে, তা আমরা এটাকে বলতে পারি ইলেকট্রনের আকার প্রকাশ পায়। তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। তো এইটা কি করে, শুধু ইলেকট্রনের কক্ষপথের আকার প্রকাশ করে। আর আমরা দেখছিলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে একে n দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে n এর মানগুলো এক্স্যাক্টলি হয় কি, n এর মান n ইকুয়াল কে এল এম এন এই ইত্যাদি হয়, ইত্যাদি হয়। তো আপনার মনে রাখবো যদি কে বলা হয় তাহলে এখানে কে বললে মান হবে 1, যদি এল বলে মান হবে 2, এন বললে মান হবে 3, এম বললে মান হবে 4। তো এভাবে হবে। তো আমাদের এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এর আবিষ্কারক কিন্তু নিলস বোর, তাহলে আমি আবিষ্কারক লিখে দিচ্ছি, আবিষ্কারক হলো নিলস বোর। নিলস বোর এর আবিষ্কারক। আর এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এইখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এখানে আমরা কয়েকটা তথ্য মনে রাখবো যে এখানে সর্বোচ্চ অরবিটাল আর ইলেকট্রন, সর্বোচ্চ অরবিটাল ধারণ ক্ষমতা, সর্বোচ্চ অরবিটাল ধারণ ক্ষমতা সূত্র শুধু n স্কয়ার। যদি আপনাকে বলা হয় যে এম সেলে কতটি অরবিটাল থাকতে পারবে, এম সেলে কতটি অরবিটাল থাকতে পারবে, অরবিট না, কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি অরবিটকে প্রকাশ করে বা কক্ষপথ বা শক্তি স্তরকে, বাট অরবিটাল অন্য জিনিস। আমরা জানি অরবিটাল কি, অরবিটের যে অঞ্চলে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 90 থেকে 95%, ওইটাকে বলা হয় অরবিটাল। আর ওইটাকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটকে কেএলএমএন দ্বারা প্রকাশ করা হয়। তো এন সেলে কতটি অরবিটাল থাকতে পারে, তো দেখেন যে আমরা জানি অরবিটে কত, অর্থাৎ এখানে এন স্কোয়ার সংখ্যক অরবিটাল থাকতে পারে। তো এন স্কোয়ার সূত্র, এন এর মান কোন সেল আপনাকে বলছে, আপনাকে বলছে এম সেল। যেহেতু এম সেল বলছে, এম সেলের জন্য দেখেন যে মান কত হয়, এম সেলের জন্য মান হয় 3, তাহলে আমরা 3-র উপর স্কোয়ার যদি দেই আমরা পাবো 9টি। ঠিক একইভাবে আপনাকে যদি বলা হয় যে এখানে সর্বোচ্চ অরবিটাল যেমন পাইলাম ধারণ ক্ষমতার, ঠিক সর্বোচ্চ ইলেকট্রনও পাবো, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ যদি আপনাকে ইলেকট্রন ধারণ ক্ষমতা বলে তাহলে সেটা সূত্র হলো 2n স্কোয়ার। তাহলে 2n স্কোয়ার আপনাকে এভাবে বলতে পারে যেমন যে এম সেলে কতটি ইলেকট্রন থাকতে পারে, এম সেলে সর্বোচ্চ, এটা এক্সাম্পল, কতটি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আপনার সূত্র হলো সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যে 2n স্কোয়ার। তাহলে এখানে 2 n এর মান দেখেন যে কোন সেল, এখানেও আমি এম সেল উদাহরণ দিয়ে দিছি। তাহলে এম এর জন্য আমরা তো মান জানি 3 হয়, 3-র উপর স্কোয়ার, তাহলে 2 × 3-র উপর স্কোয়ার মানে 9 ইকুয়াল কতটি ইলেকট্রন থাকতে পারবে, 18টি ইলেকট্রন থাকতে পারবে। তো আমরা এই তথ্যগুলো মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা জানার জন্য আপাতত এনাফ।
এই তথ্যগুলো আমরা জানবো। তো এখন আমরা যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজমুথাল কোয়ান্টাম সংখ্যা বলি, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কাকে বলি? যে সহকারী কোয়ান্টাম সংখ্যা ঠিক একইভাবে যে সকল সংখ্যা বা রাশি দ্বারা এখানে ইলেকট্রনের কক্ষপথের আকার প্রকাশ পায়, এইটা বলে যাবে না, যে কক্ষপথের আকৃতি প্রকাশ পায়। দ্বিতীয় যে অপশন বলছি, আকৃতি প্রকাশ পায়, তাকে আমরা বলবো কি? এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তাকে কি বলবো আমরা? সহকারী। তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে অ্যাকচুয়ালি এল দ্বারা প্রকাশ করা হয়, স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান কিন্তু এন এর উপর নির্ভরশীল। অর্থাৎ যে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়ছি, প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর বেসিক করেই আমরা এল এর মানটা পাবো। তো এল এর মানটা আমাদের কি হবে? যে এল এর মান এন এর উপর নির্ভরশীল, এন এর উপর নির্ভরশীল। তো এর মান কি হবে তাহলে? যে এর মান আমি লিখে দিচ্ছি আস্তে আস্তে, আপনারা সবাই একদম নোট খাতা বের করে এটা করে ফেলেন, যে আপনার আর কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আপনার আর কোনো ধরনের প্রবলেম থাকবে না ইনশাল্লাহ, এইটুকু কথা দিতেই পারি। তো আমরা এই যে সহকারী কোয়ান্টাম এল এর মান হবে, এল এর মান হবে 0 হতে বা সহ, যে 0 হতে n-1 পর্যন্ত, 0 হতে n-1 পর্যন্ত। এবং এর আবিষ্কারক হলো সহকারী কোয়ান্টাম সামারফিল্ড। এইটা সহকারী কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক সামারফিল্ড। তো আমরা এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এখান থেকে আমাদের আর যে তথ্যগুলো রাখতে হবে, মনে রাখতে হবে, যে এখানে আমরা মনে রাখবো যে সর্বোচ্চ অরবিটাল ধারণ ক্ষমতা, সর্বোচ্চ অরবিটাল ধারণ ক্ষমতা সূত্র হলো 2l+1 এবং আমরা মনে রাখবো যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এইটার সূত্র হলো 2 × 2l+1, 2 × 2l+1। তো আপনাদের এখানে প্রশ্ন কীরকম আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে যেমন পি সেলের সর্বোচ্চ কতটি, বা পি উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এক্সাম্পল বলি, যে পি উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? তাহলে দেখেন, আপনাকে এখানে পি সেল বলছে, এখন পি উপশক্তি স্তর বলছে, তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এল এর কিছু মান আছে। এল এর মান কি হবে? যে এল এর মান 0, 1, 2, 3 এভাবে হবে। তো এল এর মান যদি 0 হয়, এল কাকে অ্যাকচুয়ালি নির্দেশ করে? এল উপশক্তি স্তরকে নির্দেশ করে, মানে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার উপশক্তি স্তরকে নির্দেশ করে। উপশক্তি স্তরের জন্য আমরা জানি উপশক্তি স্তর কোনগুলো? এস যদি 1 হয় সেটা হবে পি, 2 হলে হবে ডি এবং এফ হলে হবে 3। তাহলে অর্থাৎ 3 হলে এটা হবে এফ শক্তি স্তর, মানে এফ উপশক্তি স্তর। তো এখানে দেখেন যে আপনাকে পি উপশক্তি স্তর বলছে। আচ্ছা, পি এর জন্য দেখেন তো, পি এর জন্য এল এর মান কত হওয়া প্রয়োজন? 1 এর জন্য আমরা পি পাবো। তাহলে আমরা সর্বোচ্চ যদি ইলেকট্রন বের করি, তাহলে আমরা সূত্র অনুযায়ী সর্বোচ্চ ইলেকট্রন 2 × 2l+1। তো এখানে দেখেন 2 × 2, এল এর মান কোন পি বলছে, তাহলে পি এর জন্য যেহেতু মান 1+1, তাহলে এখানে কয় হয় দেখেন, 2 × 3 ইকুয়াল কয়টি হয়? 6টি। আপনি কিন্তু আগে যখন ইলেকট্রন বিন্যাস করতেন, আপনি দেখতেন যে এসে 2টা ইলেকট্রন যায়, পি এ 6টা, ডি এর মধ্যে 10টা, এফ এর মধ্যে 14টা। অ্যাকচুয়ালি কেন আমরা পিতে 6 ইলেকট্রন, পিতে কেন আমি 8টি ইলেকট্রন দিতে পারি না? কারণ তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাই হলো 6টি, যার কারণে আমরা পি এর মধ্যে 6টার উপর ইলেকট্রন দিতে পারবো না। তো এরকম করে আমরা যদি বলি যে যদি আমরা এখানে যদি সর্বোচ্চ কতটি অরবিটাল থাকতে পারে, পিতে সর্বোচ্চ কয়টি অরবিটাল থাকতে পারবে? দেখেন, আপনাকে পিতে যদি বলে সর্বোচ্চ
সর্বোচ্চ কতটি অরবিটাল আছে, তাহলে আপনি দেখেন সূত্র হলো অরবিটাল 2l+1, তাহলে 2l+1 তাহলে 2, এল এর মান পি এর জন্য 1+1, তাহলে এখানে কয়টা হয়, এল এর মান 3 হয়। তো এই যে পিতে যে উপশক্তি স্তর আছে সেগুলো অ্যাকচুয়ালি কোনগুলো, এই তিনটাই হলো আপনার পিএক্স, পিওয়াই, পিজেড, তাহলে এই তিনটা। আপনাকে যদি ডিতে বলে ডিতে কয়টি উপশক্তি স্তর থাকতে পারবে, দেখেন ডি এর জন্য মান আমাদের কত হয়, ডি এর জন্য 2 হয়, তাহলে 2l+1, তাহলে দেখেন এইটা হলো কয়টি, 5টি। এই 5টি কোনগুলো, ঠিক এই 5টি হলো যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর আমরা পাচ্ছি কি ডি জেড স্কোয়ার। তো এই যে 5টা পাচ্ছি, এই 5টা এখানে। এখন যদি আপনাকে বলে এস এর মধ্যে কতটি উপশক্তি স্তর আছে, তাহলে আপনি এস এর উপশক্তি স্তর ঠিক একইভাবে বের করতে পারবেন। আমি তাহলে এস এর উপশক্তি স্তরটাও বের করে দিই। তাহলে এস এর মধ্যে আপনি উপশক্তি স্তর, তাহলে 2 এস এর জন্য 0+1, কারণ এস এর জন্য তো মান হবে 0, তাহলে এখানে 2 0 0+1, তার মানে এস এর মধ্যে উপশক্তি স্তর আছে একটি। ঠিক একইভাবে এফ এ কয়টি আছে, তাহলে এটা হলো এস এর উপশক্তি স্তর, আমরা এটা পি এর উপশক্তি স্তর, আমরা এটা ডি এর উপশক্তি স্তরগুলো পাইলাম, এই যে ডি এর 5টা উপশক্তি স্তর। ঠিক একইভাবে এফ এর উপশক্তি স্তর পাবেন 2 ইন্টু এফ এর জন্য মান হয় 3+1, তাহলে এখানে 60টি উপশক্তি স্তর পাবেন। তবে এই যে এখানে যেমন ডিতে ডি এক্স ওয়াই জেড মানে পিতে আছে, ডিতে ঠিক এই যে 5টা আছে, এই যে ডাইমেনশনগুলো কোন অক্ষ বরাবর আছে, এফে এখনও আবিষ্কৃত হয়নি। তো এফে যখন আবিষ্কৃত হবে তখন আপনারা জানতে পারবেন। আর আমরা এখান থেকে যে সহকারী কোয়ান্টাম সংখ্যায় আরও অনেক কিছু জানার আছে, আমরা আরও কিছু জানবো, কারণ আজকের লেকচার করলে আপনাদের কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে ধরনের প্রবলেমেই হোক বা যে ধরনের প্রশ্ন হোক সেটা কিন্তু আপনি অনায়াসে সলভ করতে পারবেন। তো এখান থেকে আমাদের প্রশ্ন যদি বলে এম এর জন্য এল এর মান কত হবে, অর্থাৎ যে এম শক্তি স্তরের জন্য এম এর জন্য এল মানে কি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে এল এর মান কত, এল এর মান কত। তাহলে যদি আপনাকে বলে, তাহলে আপনি দেখেন এম এর জন্য আপনার প্রধান কোয়ান্টাম সংখ্যা এন কত হয়, এম এর জন্য আমরা কিন্তু এন এর মান জানি 3 KLM, তাহলে 3 যদি হয়, 3 হলে আপনি এল এর মান কোনটা পাবেন, এল এর মান দেখেন যে এল এর মানটা আমাদের 0 হতে কত n-1 পর্যন্ত, 0 হতে n-1 পর্যন্ত। তার মানে আমি যদি n-1 করি যে n-1, তাহলে n-1 মানে কি, n এর মান আমাদের 3, 1 কত, অর্থাৎ এখানে 3-1 তার মানে 2, তাহলে 2 আপনাকে অ্যাকচুয়ালি লেখা যাবে না, মানে 2 পর্যন্ত ভেঙে যাইতে হবে। তো আপনার বিষয়টা হলো এরকম, তাহলে যেহেতু শর্তে 0 আছে, 0 1 2, এই 0-র জন্য আমরা পাই এস অরবিটাল, আর 1 এর জন্য পাই পি অরবিটাল, 2 এর জন্য পাই ডি অরবিটাল। যদি আপনাকে বলে এন এর জন্য আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হবে, ঠিক একইভাবে এম না বলে আপনাকে যদি এন এর জন্য এল এর মান কত এ জাতীয় প্রশ্ন বলে, তাহলে এন এর জন্য, তাহলে এন মানে কি KLMN 4, তাহলে 4 হলে আমরা এল এর অ্যাকচুয়ালি মান কত, যত আছে তার চেয়ে 1 কম, তাহলে আমরা পাবো কত 0 1 2 3, কারণ n-1 এখানে যদি আমরা কি করি 4-1 করি তাহলে আপনি 3 পাবেন, মানে 3 পর্যন্ত যাইতে হবে। তো এই যে 4 পাইলেন, এই যে 4টা মান, এই মান 4টাই হলো এই 4, তাহলে এইটার জন্য আমরা জানি যে এস, এইটার জন্য হবে কি পি, এইটার জন্য হবে ডি, আর এইটার জন্য হবে এফ। তো আপনি এরকম করে কোয়ান্টাম সংখ্যার মানগুলো আপনি বের করতে পারবেন। তো আপনাকে যদি এখানে এই জাতীয় একটা প্রশ্ন বলে, এই প্রশ্নটা অবশ্যই সৃজনশীলের মধ্যে আসে, আর এই প্রশ্নটা আমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আপনাকে বলবে একটা ইলেকট্রন, এই যে এখানে ধরলাম একটা নিউক্লিয়াস আছে এবং একটা এখানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এই যে তৃতীয় শক্তি স্তর, প্রথমটা বলে দিল কে, পরে এল, তারপরে এম, আচ্ছা এটা নিউক্লিয়াস ধরছি, আচ্ছা যাক এটা এন, এরকম যদি 4টা শক্তি স্তরের কথা আপনাকে বলা হয়, তো এই যে 4টা শক্তি স্তরের জন্য আপনাকে যদি বলে যে এন এর জন্য, এবার বললাম যে একটা এন শক্তি স্তরের জন্য যেটা সিকিউ আসবে, তো এখানে প্রশ্নটা এরকম যে এন এর জন্য এল এর মান, এল এর মান হিসাব করে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করো। মোট, আমি এদিকে একটু মিশিয়ে দেই,
এ জাতীয় যদি আপনাকে প্রশ্ন বলে, তো আপনি কি করবেন, আপনাকে আমি এখন শক প্রসেসটাও শিখাই দিই, যেটা দিয়ে করলে আপনার ভালো হয় আপনি সেটা দিয়ে করবেন। তো আমরা আগে প্রধান কোয়ান্টাম সংখ্যা বের করব, প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে আমার এইটাকে এন দ্বারা প্রকাশ করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপরে আপনি সহকারী কোয়ান্টাম সংখ্যা বলব, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করি, এর মান হবে কত, 0 হতে n-1, 0 হতে কত, n-1। তারপরে আপনাকে বলবে যে আপনাকে কিন্তু এই ইলেকট্রন এইভাবে একটা শক্তি স্তর অর্থাৎ একটা অ্যাটম পরমাণুর মডেল একটা আর্ট করে দেবে, তো এখানে চিত্রই দিয়ে দেবে। তো তারপরে আমরা বলবো যে সর্বোচ্চ অরবিটাল, ধারণ ক্ষমতা, সর্বোচ্চ অরবিটাল ধারণ ক্ষমতার সূত্র জানি 12+1, এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটার সূত্র হলো কি 2 × 2l+1। তাহলে আমরা এটা পাইলাম। তো দেখেন আপনার কোন শক্তি স্তর বলছে, এন এর জন্য, তার মানে এন যদি বলে তাহলে এন এর জন্য এন এর মান কত হবে, আমরা জানি কে এর জন্য 1, এল এর জন্য 2, এম এর জন্য 3 এবং এন এর জন্য আমরা এন এর মান পাবো 4। যদি 4 পাই তাহলে আমাদের এখানে মান এল এর মান কত হবে, n-1 মানে 3 পর্যন্ত, তার মানে আমরা মান পাবো 3 পর্যন্ত। তাহলে কি কি পাবো আমরা একটু আট করে ফেলি। তারপরে 0, 1, আমার এখানে একটু জায়গা কম, বোর্ড ছোট, 2, এই তো 3 আমরা পাইলাম, কারণ n-1 3 পর্যন্ত যাইতে হবে। তো যদি 0 হয় তার মানে এখানে কয়টি অরবিটাল থাকতে পারবে, দেখেন এল এর মান 0, তাহলে 2 × এল এর মান বসাচ্ছি, এখানে 0 + 1 ইকুয়াল আমরা পাবো 1টি। তাহলে এখানে যদি এল এর মান 2 বসাই, 2 × 1 + 1, তাহলে এখানে পাবো 3টা। যদি এল এর মান 2 বসাই, 2 × 2 + 1, তাহলে আপনি পাচ্ছেন 5টি। তারপরে এখানে যদি করি 2 × 3 + 1, তাহলে এখানে পাবেন কয়টি, 6 আর 1-এ 7টি। তাহলে আপনি এখানে ইলেকট্রন কত পাবেন, দেখেন এই যে 2 × 2l+1 এই মানটুকু আপনি জানেন, এই যে এইটার মান কত, 1 পাইছি, এর সাথে 2 গুণ, 2 × 1, তাহলে আপনি পাবেন 2টি। এইটুকুর মান আপনি পাইছেন 3, তাহলে 2 × 3 6টি। এইটুকুর মান পাইছেন আপনি 5, 2 × 5, তাহলে এখানে 10টি। এইটুকুর মান পাইছেন আপনি 7, 2 × 7 ইকুয়াল কত, 14টি। আপনি চাইলে এখানে মোট ইলেকট্রনটা বের করতে পারেন, মোট ইলেকট্রন যদি বের করি, আপনি ইলেকট্রনটা যোগ করেন, তাহলে দেখেন কত হয়, 14 আর 10 24, 24 আর 6 30, 30 আর 2 আপনি এই যে 32টি পাইলেন। তো 32টি পাওয়ার পর আপনি একটু শুদ্ধি পরীক্ষা করবেন যে 2n², তাহলে 2 n এর মান দেখেন তো কত, n এর মান 4, তাহলে 4 এর উপর স্কোয়ার 16, 2 × 16 ইকুয়াল কত হয়, 32। দেখেন আপনার এটা ঠিক হয়ে গেছে। আপনি যদি ঠিক একইভাবে এটা যোগ করেন, তো এইটার ক্ষেত্রেও আপনি মোট পাবেন, মোট কতটি এখানে উপশক্তি স্তর আছে বা অরবিটাল আছে, এটা যোগ করে দেখবেন যে 7 × 3 = 10 আর 6 = 16, তাহলে আপনি পাবেন 16টি। আপনি এইটাও শুদ্ধি পরীক্ষা করতে পারবেন যে n², n এর মান 4, 4² মানে 16টি। তাহলে আপনি কিন্তু এই মেথডের মাধ্যমে খুব সহজে এগুলো বের করতে পারেন। তো অনেক সময় এগুলো নামকরণ করে বা চিহ্নিত করতে বলে, তো আপনাদের চিহ্নিত করতে বললে আর একটু এক্সট্রা কাজ করতে পারবে, যদি তুমি অরবিটালগুলো চিহ্নিত করো বা নামকরণ করো। তো এই যে নামকরণ যদি করো, তাহলে এখানে দেখবেন যে এস এর জন্য আমরা জানি 0 হয় এল এর মান, অর্থাৎ এল এর মান 0 হলে এস, এল এর মান 1 হলে পি, এল এর মান 2 হলে ডি, এল এর মান 3 হলে এফ। তাহলে এফ এর সামনে কে বসবে, এর সামনে শুধু আপনি প্রধান কোয়ান্টাম নাম্বারটা বসে দিবেন, তার মানে এটা 4s, 4p, 4d, 4f। তাহলে আপনি এইভাবে কিন্তু সহকারী কোয়ান্টাম সংখ্যার যত প্রসেসগুলো আছে আপনি সবগুলো এখান থেকে করতে পারবেন। তো আমরা যদি পরবর্তী কোয়ান্টাম সংখ্যাটা দেখি, যে কোয়ান্টাম সংখ্যাটা দেখব, ওই কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি বলি, যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা।
চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তো চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আমরা যদি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলি তাহলে এখানে আমাদের কি হবে, যে সকল সংখ্যা বা রাশি দ্বারা যে ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখানে কি হবে, ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস, ইলেকট্রনের ত্রিমাত্রিক, ওই যে আমি চারটা লিখে দিছিলাম তার মধ্যে এটা থার্ড, ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাহলে ধারণা পাওয়া যায়, তাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে। তাহলে যে আপনি পাবেন, তো একে আমরা এম দ্বারা প্রকাশ করি, এম দ্বারা প্রকাশ করা হয়। এই ঠিক এম এর মান কিন্তু এল এর উপর নির্ভরশীল, এটা মনে রাখতে হবে যে এম এর মান এল এর উপর নির্ভরশীল। তো অ্যাকচুয়ালি তাহলে মান কি হবে, যে এল এর এম এর মান, এম এর মান 0 হতে প্লাস মাইনাস এল। প্লাস মাইনাস এল মানে কি, একবার প্লাস এল একবার মাইনাস এল। তো এটা আমরা একটু পরেই আমরা বের করব। তাহলে আমরা দেখি যে এখানে যদি আপনাকে বলা হয় যে এর আবিষ্কারক হলো জিমেন্স, চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমরা মনে রাখবো কি, যে এর মানটা হবে, এখানে যদি আমি একটা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান দিতাম, এখানে যেহেতু জায়গা কম আমি এখানে একটু দেই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান, এটা তো আমরা পারছি, সহকারী কোয়ান্টাম সংখ্যা পাইছি, তো আমরা সহকারী কোয়ান্টাম, এখানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার একটা ঘর দিলাম। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি হবে, যে 0 হতে প্লাস মাইনাস এল পর্যন্ত। তো 0-র জন্য এটা 0ই হয়, তো প্লাস মাইনাস 1-এর ক্ষেত্রে কি, আমরা যদি একটা সংখ্যা রেখা বিবেচনা করি, মাইনাস থেকে প্লাস যাবো অথবা প্লাস থেকে মাইনাস আসবো। তো বিষয়টা এরকম যে এখানে 1 আছে, তার মানে এর মানটা একবার হবে কি -1, তারপরে 0 বেড়ে আস্তে আস্তে কত হবে, প্লাসের দিকে দিলাম। তারপরে এখানে 2 আছে, এখানে হবে কি যে -2, তারপরে হবে -1, তারপরে 0, তারপরে +1, তারপরে +2। ঠিক একই যদি 3 হয়, এইটার মান অর্থাৎ এল এর মানটা আমরা কি করব, যে মাইনাস থেকে প্লাস যাব, -3, -2, -1, 0, +1, +2। তো এভাবে কিন্তু আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানগুলো বের করতে পারি, যদি আমাদের কি থাকে, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা থাকে, তাহলে আমরা এটা বের করতে পারবো। এখন আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা একদম ইজি। তো আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমি ছকটাকে একটু মিশাই দেই। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা একটু জানবো, যে সকল সংখ্যা বা রাশি দ্বারা ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ পায়। ইলেকট্রনের নিজ অক্ষের মানে নিজের কোন দিকে ঘুরতেছে, তাহলে ইলেকট্রন ঘুরে দুই দিকে, একটা হলো ক্লকওয়াইজ আর একটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, মানে একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা এটা পাবো যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ পায়। ইলেকট্রনের নিজ অক্ষের ঘূর্ণনের দিক প্রকাশ পায় বা প্রকাশ পায়, তাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। এই যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, একে এস দ্বারা প্রকাশ করা হয়, একে এস দ্বারা বা এস এন অনেক ক্ষেত্রে থাকে, এস দ্বারা প্রকাশ করে। তো একে এস দ্বারা প্রকাশ করে। তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে
এইটার মান কিন্তু পূর্ববর্তী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। তো আমরা যদি দেখি যে ওই সেম প্রশ্নটাই যদি n শক্তি স্তরের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মানেই আপনাকে বের করতে বলে, তাহলে আপনি কিভাবে বের করবেন? তাহলে আমি দেখেন যে আপনাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা যেভাবে বের করতে হবে, তাহলে এখানে দেখবেন আপনি স্পিন কোয়ান্টাম সংখ্যা এস ইকুয়াল এর মান হবে কি প্লাস মাইনাস হাফ। এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এর মান অলওয়েজ প্লাস মাইনাস হাফ। এর মান হবে কত? প্লাস মাইনাস হাফ। আপনাকে যদি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলে, তাহলে আপনি এখান থেকে আপনি কিন্তু সহজেই কি করতে পারবেন, স্পিন কোয়ান্টাম সংখ্যা যদি 0 হয়, 0 হলে আপনি এস এর মান কি পাবেন? একবার প্লাস হাফ, একবার মাইনাস হাফ। একবার কি পাবেন? প্লাস হাফ, আর একবার পাবেন মাইনাস হাফ। এখন দেখেন আপনার স্পিন কোয়ান্টাম সংখ্যা কিন্তু তার পূর্ববর্তী কোয়ান্টাম সংখ্যা মানে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করবে। তাহলে আপনার যেহেতু এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা, তার মানে এখানে নির্ভর করতেছে কার উপর? ম্যাগনেটিকের উপর। ম্যাগনেটিকের মান কয়টা আছে? 3টা। তার মানে এইটাকে লিখতে গেলে আপনাকে 3 বার প্লাস হাফ দিতে হবে, আর 3 বার কি দিতে হবে? মাইনাস হাফ দিতে হবে। এটা অলওয়েজ প্লাস হাফ মাইনাস। তো এই জিনিসটা কি? এই জিনিসটা যদি একটা ইলেকট্রন এখানে আছে, ইলেকট্রন মনে করেন যে এই দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে এটা তো সম্পূর্ণ একবার ঘুরে আসতে একটা পর্যায়কাল সম্পূর্ণ করতে হয়, যেহেতু অর্ধেক ঘুরতেছে এবং ঘড়ির কাঁটার দিকে, এই জন্য এটাকে প্লাস হাফ বলি। ঠিক একইভাবে ইলেকট্রন ঘড়ির কাঁটার অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতেছে, ইলেকট্রন তার বিপরীত দিকে যদি রোটেশন করে, সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলে, এইটার মান মাইনাস হাফ হয়। তো এইখান থেকেই কিন্তু আমাদের প্লাস মাইনাস হাফ, এটাকে উলেনবার্গ ও গোল্ড স্মিথ এই স্পিন কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক ওরা আবিষ্কার করে। তো আমাদের দেখেন এই এতগুলো মান অথবা এই মানগুলো আমাদের যেহেতু একবারে লেখা একটু ভেজাল হয়ে যাবে, আমরা এভাবে লিখবো যে প্লাস মাইনাস হাফ, মানে একবার প্লাস হবে, একবার মাইনাস হাফ হবে। ঠিক একইভাবে এইভাবে আমরা না লিখে আমরা পরীক্ষার হলে খুব মানে স্মার্টভাবে উপস্থাপনা করার চেষ্টা করব যে এইটা আমরা জানি যে প্লাস মাইনাস হাফ হবে, কিন্তু এইখানে দেখেন আপনার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যখন আমরা বের করছি, এটার মান কয়টা পাইছিলাম? 1 2 3। তার মানে এখানে 3টা গুণ দিবেন, যে 3টা প্লাস হাফ আছে, 3টা মাইনাস হাফ। ঠিক একইভাবে এইটার মানও প্লাস মাইনাস কি হবে? হাফ হবে। এখন দেখেন এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার 5টা আছে, তো এখানে 5 দ্বারা গুণ হবে। ঠিক একইভাবে এখানে 7 প্লাস মাইনাস হাফ। তো এভাবে কিন্তু আমরা সবগুলো কোয়ান্টাম নাম্বারের আমরা যে সমাধানগুলো আছে এগুলো কিন্তু আমরা করতে পারবো। তো আমি যদি আপনাদেরকে এই টোটাল ক্লাসটাকে সামারাইজ করে একটা সৃজনশীল করতে দেই, সেটা অবশ্যই তো আপনারা করতে পারবেন। তো আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে একটু সলভ করে দেব। সেই প্রশ্নটা হলো যে এম এর জন্য, মানে এম শক্তি স্তর, ওভাবে কক্ষপথ থাকতে পারে যে আপনার এরকম থাকতে পারে যে একটা ইলেকট্রন এভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে রোটেশন করতেছে। এটা প্রথম কে, তারপরে দেওয়া ছিল এল, তারপরে দেওয়া আছে মনে করেন যে এম। এই যে ইলেকট্রনের জন্য এই এম শক্তি স্তরের জন্য, এম এর জন্য এন এল এম এবং এস এর মান, মানে প্রধান কোয়ান্টাম সহকারী চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এর মান হিসাব করে মোট অরবিটাল ও মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করেন। মোট অরবিটাল ও মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করেন। যদি এভাবে আপনাকে বলে প্রশ্নটা, তাহলে আপনাকে সুন্দর করে আমি লাইন টানে আপনাকে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। একটু বাঁকাছাকা হইতে পারে, অনেক বড় লাইন টানা লাগে। তাহলে এখানে আপনার প্রধান কোয়ান্টাম সংখ্যা আগে লিখবেন। এটাকে এন দ্বারা প্রকাশ করছি আমরা। তারপরে আপনি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এইটার মান এল। এল এর মান অ্যাকচুয়ালি কার উপর নির্ভর করে? এন এর উপর নির্ভর করে। এর মান হয় আমরা জানি 0 হতে n-1 পর্যন্ত। তারপরে আপনি কি করবেন? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা,
চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কি হবে m ইকুয়াল 0 হতে প্লাস মাইনাস এল, প্লাস মাইনাস এল, কিন্তু এটা 1 না, এটা এল। তারপরে আপনি কি করবেন যে স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস ইকুয়াল কি হবে প্লাস মাইনাস হাফ, এস ইকুয়াল প্লাস মাইনাস হাফ। তারপরে আপনি মোট অরবিটাল বের করবেন, অরবিটাল ধারণ ক্ষমতা, এটা জায়গা নাই লিখছি না, এটা সূত্র হলো 2l+1 এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো এইটা সূত্র হলো কি যে 2 × 2l+1। তো এই তো খেলা শেষ, আপনার খেলা এই পর্যন্তই শেষ। তো এখন আমরা মানগুলো বসাবো এবং ছকটা পূরণ করব। দেখেন আপনাকে বলছে এম এর জন্য, এম এর জন্য তো এম ইকুয়াল আমরা জানি যে 3 হবে, এন এর মান এন ইকুয়াল 3 হবে। 3 হলে আপনি মান পাবেন কয়টা, 3টা পাবেন, অর্থাৎ 0 1 2 যত আছে তার থেকে এন এক কম, মানে এন মাইনাস কত পর্যন্ত, দেখেন তো n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। তার মানে আপনি একটা পাবেন 0-র ঘর, আপনি একটা টেনে নিলেন, তারপরে আপনি পাবেন 1-এর ঘর পাবেন, তারপরে আপনি 2-এর ঘর পাবেন। তাহলে এখানে কি পাবেন, যত আছে তার চেয়ে এক কম, মানে 0 1 2। এরপরে আপনি 0 যেহেতু হয় তাহলে এম এর মান হবে 0, এল তা 0-র জন্য প্লাস মাইনাস 0 এগুলো লেখার দরকার নেই। তাহলে এখানে পাবেন কত -1, তারপরে 0, তারপরে পাবেন +1, মানে মান হবে 3টা, একবার এল এর মান মাইনাস লিখছি, একবার প্লাস, আর 0 তো রেঞ্জে ছিলই। তাহলে এখানে 2 আছে, তাহলে একবার -2, তারপরে কমে যাবে -1, তারপরে 0 আছে, তারপরে এইটা আবার প্লাস হবে তারপরে প্লাস হয়ে যাবে +1 +2। তো এইটার জন্য আপনার স্পিন কোয়ান্টাম সংখ্যা কত হবে, 0-র জন্য যাই হোক এইটা প্লাস মাইনাস কি হবে, হাফ হবে। এবং এইখানে 3টা প্লাস 3টা হাফ, তো আমি তো ওইটা শিখাই নেই যে আপনি প্লাস মাইনাস হাফ দিয়ে আপনি কি করবেন, এখানে ম্যাগনেটিক 3টা আছে, এখানে 3 বসে দেবেন। তো এইটাও আপনি কি করবেন, প্লাস মাইনাস হাফ দেবেন। এখানে ম্যাগনেটিক 5টা আছে, আপনি 5টা দেবেন। এখন অরবিটাল বের করবেন। অরবিটাল কার উপর নির্ভর করতেছে দেখেন, শুধুমাত্র এল এর উপর, মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, উপশক্তি স্তর। তার মানে এখানে 0, 2 × 0 + 1, তাহলে 2 × 0 + 1, তাহলে এখানে কি হয় 2 হয়। ঠিক একইভাবে 2 এর সাথে 1 গুণ হবে, 2 × 1 + 1, তাহলে এটা হলো 3, তাহলে 2 × 2 + 1, 2 × 2 + 1, তাহলে এখানে কত হলো 5টি। আপনি এটা চাইলে মোট করতে পারেন। ও সরি, এইখানে একটু ভুল হয়েছে, এই জন্য আমি একটু ভুল মনে করতেছি। এখানে 2 0 0 + 1, মানে এখানে 1 হবে, 1 হলে আপনার হবে 9টি, কারণ n² মানে 3-র উপর স্কোয়ার, 9টি হবে, যোগ করলে 9টি হবে। আর এখানে ঠিক আছে যে 2 এর সাথে 1 গুণ, তাহলে এখানে হচ্ছে 2, তাহলে এখানে 2 এর সাথে 3 গুণ, এইটুকুর মান তো আপনার এই ঘর থেকেই জানা। তাহলে এখানে হচ্ছে আপনার কত 6, তাহলে এইটুকুর মান আপনার এই ঘর থেকে 5, তার মানে এখানে যদি 5 হয় 2 এর সাথে 5 গুণ, 2 × 5, তাহলে এখানে আসলো 10টি। তাহলে আপনি মোট যোগ করলে দেখবেন এই যে 10 6 16, 16 আর 2 18টি। তাহলে আপনি এভাবে কিন্তু পাবেন। আর যদি যে নামকরণ বলে, তাহলে আপনি তো নামকরণটাও এখান থেকে করতে পারবেন। যে নামকরণ কিভাবে করবেন, যে এইটা হলো নামকরণ, তাহলে এইটা হলো 0 যেহেতু আছে, তার মানে উপশক্তি স্তরটা S হবে, 1 হলে P হবে, আর 2 আছে এটা D হবে, এর সামনে প্রধান কোয়ান্টামটা বসবে। তাহলে প্রধান কোয়ান্টামটা কত আছে, 3s 3p 3d। তাহলে এভাবে কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যার যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু অতি সহজেই কি করতে পারি, আমরা এগুলো সমাধান করতে পারি। এবং এখান থেকে আমাদের আরেকটা বিষয় জানা আছে, সেটা হলো যে কোন অরবিটাল সম্ভব বা কোন অরবিটাল সম্ভব নয়। অরবিটাল সম্ভব বা সম্ভব নয় এইটার জন্য কিন্তু আমাদের উপশক্তি স্তর, অর্থাৎ যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এইটার উপর আমাদের সম্পূর্ণ ধারণা থাকতে হবে। তো এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি আমরা বলি, তাহলে আপনাকে যদি আমি বলি যে 2D অরবিটাল সম্ভব না অসম্ভব, আপনি কিন্তু ডেফিনেটলি বলতে পারবেন যে 2D অরবিটাল অসম্ভব। কিন্তু অ্যাকচুয়ালি কেন অসম্ভব এটা তো আমাদের জানতে হবে। তাহলে আমরা দেখি যে 2D অরবিটালের ক্ষেত্রে 2D অরবিটাল সম্ভব কি না, সম্ভব কি না। তো এই যে 2D অরবিটাল সম্ভব কি না, তাহলে 2D এর ক্ষেত্রে আপনি দেখবেন যে 2D এর ক্ষেত্রে এখানে 2D এর ক্ষেত্রে n এর মান কত হবে, n এর মান দেখেন তো, যে সামনে আছে কি n, তারপরে আছে l, মানে spdf, এগুলো তো l, তাহলে nl, তার মানে এই যে nl এগুলো করে বসতেছে, তাহলে প্রথম মানটা হলো n এর মান, তাহলে n এর মান কত হবে,
এন এর মান 2, এন এর মান যদি 2 হলে এল এর মান কত হবে n-1, এবং রেঞ্জে তো জিরোই আছে, দেখেন জিরো আছে, n-1 মানে 1 হবে, তার মানে জিরো থাকলো এবং 1 হলো। এখন আপনি বলেন জিরো হলে কোন শক্তি স্তর হয়? এই যে জিরোর জন্য আপনি এস শক্তি স্তর উপশক্তি স্তর বসাইছেন, এবং যদি 1 হয় 1 এর জন্য পি উপশক্তি স্তর হয় পি, কিন্তু আপনাকে বলছে 2D, তাহলে 2 এর জন্য যদি আমি ডি এর মান পাইতে চাই, ডি এর সর্বনিম্ন মান কত প্রয়োজন? দেখেন 2 এর প্রয়োজন, কিন্তু এই রেঞ্জের মধ্যে 2D কি মানে ডি এর জন্য যে সর্বনিম্ন 2 মান প্রয়োজন সেটা আছে নাই, তাহলে অ্যাকচুয়ালি ডি অরবিটাল সম্ভব হবে না। তাহলে এইটা সম্ভব। ঠিক একইভাবে লিখবেন যে ডি এর জন্য মানে ডি উপশক্তি স্তরের জন্য, ডি এর জন্য এল এর সর্বনিম্ন মান কত লাগে? নিম্ন মান 2 প্রয়োজন। কত প্রয়োজন? 2 প্রয়োজন। কিন্তু 2D এর ক্ষেত্রে এখানে মানে 2D এর ক্ষেত্রে আমি এখানে বললাম, এখানে ডি এর এখানে এল এর সর্বোচ্চ মান, এল এর সর্বোচ্চ মান কত আছে দেখেন তো, এল এর সর্বোচ্চ মান 1, 0, 1, তার মানে সর্বোচ্চ মান 1, সুতরাং 2D অরবিটাল অসম্ভব। সুতরাং 2D অরবিটাল সম্ভব নয়। তাহলে আশা করছি এটা বুঝতে পারছেন। ঠিক একইভাবে যদি আপনাকে বলতো যে 3F অরবিটাল সম্ভব কিনা, যাই বলুক 3F, তাহলে 3F অরবিটাল দেখি আমরা সম্ভব কিনা। তাহলে 3F এর জন্য এন এর মান তো প্রথমটা 3, এন এর মান 3 হলে এল এর মান কত? n-1, মানে 0 সহ n-1, তার মানে এখানে যেহেতু 3 আছে তার মানে ওটা 2 হবে, n-1, এই যে n-1, 3-1 2, তার মানে আপনাকে 2 পর্যন্ত যাইতে হবে, 0 1 2। আচ্ছা ডি এর জন্য এইটা তো 2 সর্বনিম্ন মান প্রয়োজন, তার মানে আপনার এফ এর জন্য এল এর সর্বনিম্ন মান কত লাগতেছে? এফ এর জন্য তো সর্বনিম্ন মান লাগতেছে আমাদের 3, কারণ এস এর জন্য 0, আমরা তো এগুলো জানি, এস হলো 0, পি হলো 1, ডি হলো 2, এফ হলো 3। এই যে অ্যাকচুয়ালি মানগুলো, এই মানগুলোই হলো এল এর মান। এল এর মান মানে কি? উপশক্তি স্তর। তাহলে সর্বনিম্ন মান আমাদের প্রয়োজন কত দেখেন ডি এর জন্য, অর্থাৎ এফ এর জন্য মান প্রয়োজন 3 প্রয়োজন। কিন্তু এখানে এল এর এই যে এই রেঞ্জের মধ্যে এল এর সর্বোচ্চ মান কত? এল এর সর্বোচ্চ মান হলো 2, সুতরাং যেহেতু এখানে 3 নেই তাহলে 3F অরবিটাল অসম্ভব। যেহেতু 3 নেই 3F অরবিটাল অসম্ভব। তো আশা করি এই জাতীয় প্রশ্ন গ, ঘ এবং খ এর মধ্যে অনেক আসে। তো আপনাদের যে কোয়ান্টাম সংখ্যা নিয়ে যে টোটালি যে আলোচনাটা ছিল, আজকের ক্লাসের পর আর কোনো ধরনের প্রবলেম থাকার কথা নয়। আমি আবার পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাস শেষ করবো। আরেকটা যেটা কথা সেটা হলো, আমার ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে আমার এই চ্যানেলের বিষয়টা বলবেন এবং একটা শেয়ারের মাধ্যমে তাদের টাইমলাইন পর্যন্ত আমার এই মেসেজটাকে পৌঁছে দেবেন। এইটুকু আশা রাখতেই পারি। তো আজকে না, দেখা হবে আরেকদিন। আসসালামু আলাইকুম।